দেখো বহুব্রীহি সমাসের আলোচনা। এখন বক্তব্য, এর যে অধিকার সূত্র বলা হয় একটা, শেষ বহুব্রীহি, শেষ বহুব্রীহি, ঠিক আছে। এর অর্থ কি বলেছিলাম? সূত্রার্থ, প্রথমত এই সূত্রটি হলো একটি অধিকার সূত্র, ঠিক আছে। অধিকার সূত্র, অধিকার সূত্রের স্বরূপ একদিন বলেছিলাম যে অধিকার সূত্র হচ্ছে নিজের জায়গায় অবস্থিত হয়ে তার পরবর্তী সূত্রতেও তার ব্যাপ্তি ছড়িয়ে পড়ে। স্বস্থানে নিজের স্থানে বিরাজমান থেকে যে অন্যত্র যার অবস্থান, মানে অন্যত্র মানে কি, পরবর্তী সূত্রেতেও যার অধিকার বা ব্যাপ্তি যায়, সেটা হচ্ছে অধিকার সূত্র। এখন এই সূত্রের অধিকার কতটা? আগের দিন বললাম যে এই সূত্রের অধিকার কতটা। এর উত্তরে বলা হচ্ছে যে দ্বিতীয়া শ্রেতাতীত পতিত গতাত্যস্তা প্রাপ্তা পণ্যৈহি। এই সূত্র থেকে শুরু করে সপ্তমী ষণ্ডৈহি, এই সূত্র পর্যন্ত, ঠিক আছে, এই সূত্র পর্যন্ত প্রতিটি বিভক্তির উল্লেখ করেই সমাস বিধান করা হয়েছে, ঠিক আছে না? তার মানে কি, দেখো, প্রতিটি বিভক্তির উল্লেখ করে মানে যদি এরকম বলা হয় দ্বিতীয়া শ্রেতাতীত, এটা একটা, তৃতীয়া তৎ কৃতার্থেন গুণবচনেন, তারপরে চতুর্থী তদর্থার্থ বলিহিত সুখরক্ষিতৈহি, তারপরে পঞ্চমী ভয়েন, তারপরে ষষ্ঠী, তারপরে সপ্তমী ষণ্ডৈহি। দেখো এখানে প্রত্যেকটা বিভক্তির উল্লেখ আছে, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মানে প্রত্যেকটা বিভক্তির উল্লেখ করেই সমাস বিধান করা হয়েছে, তাই তো? বোঝা গেল কি বললাম? প্রত্যেকটা বিভক্তির উল্লেখ করে সমাস বিধান করা হয়েছে, কিন্তু এবং সেগুলো আমরা পড়েছি তো প্রত্যেকটাই। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে সেগুলো আমরা পড়েওছি, কিন্তু বক্তব্য হচ্ছে তাহলে কোন বিভক্তির উল্লেখ করে সমাস বিধান করা হয়নি?
কোন বিভক্তির উল্লেখ পূর্বক সমাস বিধান করা হয়নি? প্রথমা। কোনটা? প্রথমা বিভক্তির উল্লেখ করে সমাস করা প্রথমা হয়নি। বিভক্তির উল্লেখ করে সমাস বিধান করা হয়নি। অতএব ওই যে বলা হয়েছে না যে যে তাই এখানে বক্তব্য যে প্রতিটি বিভক্তির উল্লেখ করেই সমাস বিধান করা হয়েছে, কিন্তু অবশিষ্ট যে প্রথমা বিভক্তি তদ বিষয়ে বিশেষ কোনো সূত্র উল্লেখ পূর্বক সমাস বিধান করা হয়নি। তাই এই সূত্রের পরবর্তী সমস্ত সূত্র দ্বারা প্রথমান্ত পদ নিয়ে সমাস সিদ্ধ হবে, এরকম অর্থ। মানে এই সূত্রের পরবর্তী বলতে এই যে শেষ বহুব্রীহি। দেখো, একটা কথা মাথায় রাখবে যে বহুব্রীহি যে সমাস, এই বহুব্রীহি সমাসের যে সমস্যমান পদ সেইগুলো কিন্তু দুটোই প্রথমান্ত হবে। কি বললাম? বহুব্রীহি সমাসের সমস্যমান যে পদ, সমস্যমান যে পদ, এই পদগুলো কিন্তু প্রথমান্ত হবে। এই পদগুলো প্রথমান্ত, মানে সমস্যমান পদগুলো প্রথমান্ত হবে। কিন্তু প্রথমা ভিন্ন অন্য বিভক্তির অর্থে সমাসটা বিধান হবে। দেখো, দুটো 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 কন্ডিশন কিন্তু আলাদা। বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলো প্রথমান্ত হবে, বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলো প্রথমান্ত হবে, কিন্তু প্রথমা বিভক্তি ভিন্ন অন্য বিভক্তির অর্থে সমাস বিধান হবে। অন্য বিভক্তির অর্থে সমাস বিধান হবে। কি বললাম, বোঝা গেল কি? একটা হচ্ছে বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলি প্রথমা বিভক্তিযুক্ত হয়, কিন্তু বহুব্রীহি সমাসে সমস্যমান বহুব্রীহি সমাস বিধান হয় প্রথমা ভিন্ন অন্য বিভক্তির অর্থে। মানে দ্বিতীয় বিভক্তির অর্থে হবে, তৃতীয় বিভক্তির অর্থে হবে, চতুর্থী বিভক্তির অর্থে হবে, পঞ্চমী বিভক্তির অর্থে হবে, কিন্তু প্রথমা বিভক্তির অর্থে বহুব্রীহি সমাস হয় না। দেখো, বোঝা গেল কি? মানে দুটো শর্ত বোঝা গেল কি, হ্যাঁ কি না? স্যার সেকেন্ডেরটা আর একবার বলুন বুঝিয়ে। বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলি প্রথমা বিভক্তি যুক্ত হয়, এটা বোঝা গেছে। বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলি প্রথমা বিভক্তি যুক্ত হয়, বোঝা গেছে কি বললাম? কিন্তু বহুব্রীহি সমাস বিধান হয় প্রথমা বিভক্তি ভিন্ন অন্য বিভক্তির অর্থে। মানে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু পরে মানে উদাহরণগুলো দিই, তাহলে বুঝতে পারবে। কালকে ক্লাসে ছিলে না, বললে বুঝতে পারবে। উদাহরণ, এটা গেল অধিকার সূত্র, ঠিক আছে? এখন দ্বিতীয় সূত্র হচ্ছে বহুব্রীহি সমাস বিধায়ক যে সূত্র, অনেকম অন্য পদার্থে, অনেকম অন্য পদার্থে বহুব্রীহি সমাস বিধায়ক সূত্র। বহুব্রীহি সমাস বিধায়ক সূত্র কি বক্তব্য? সূত্রার্থ হচ্ছে
যে সমাসে যে সমাসে স্ক্রিন দেখতে পাচ্ছি না। কেন শেয়ার করাই তো আছে, দেখা যাচ্ছে না স্ক্রিন? দেখা যাচ্ছে তো। যে সমাসে সমসমান পদগুলির অর্থ প্রধানীভূত না হয়ে অন্য অর্থের প্রাধান্য দেখা যায় তাকে বলে বহুব্রীহি সমাস। কি বললাম? যে সমাসে সমসমান পদগুলির অর্থ প্রধানীভূত না হয়ে অন্য অর্থের প্রাধান্য দেখা যায়, অন্য অর্থের প্রাধান্য দেখা যায় তাকে বলে বহুব্রীহি সমাস। ঠিক আছে? দেখো, বহুব্রীহি সমাসের লক্ষণ আমরা পড়েছিলাম, সেটা দেখি একটু। যে প্রায়েণ অন্য পদার্থ প্রধান বহুব্রীহি, প্রায়েণ অন্য পদার্থ প্রধান বহুব্রীহি মানে কি? অন্য পদার্থ প্রধান মানে কি? মানে যে পদগুলো, মানে সমসমান পদ যেগুলো থাকে তার থেকে, মানে কি বলবো, সমাসবদ্ধ যে পদ, সেই সমাসবদ্ধ পদের যেটা অর্থ, সেই পদের অর্থটা সমসমান পদগুলোর থেকে ভিন্ন হবে। সমসমান পদের যে অর্থ, সমসমান পদগুলির যে অর্থ, সেই পদগুলির অর্থ থেকে সম্পূর্ণ ভিন্ন হবে সমাসবদ্ধ পদের অর্থ, এবং সমাসবদ্ধ পদের অর্থটাই প্রাধান্য পাবে। কি বললাম? আবারও বলছি, সমসমান পদগুলির যে অর্থ, সেই পদগুলির অর্থ থেকে সম্পূর্ণ ভিন্ন হবে সমাসবদ্ধ পদের অর্থ। এইরূপ যেখানে হয় সেখানে হয় বহুব্রীহি সমাস। দেখো, সূত্রার্থ সেটাই বলছে। কি বলেছি না, যে সমাসে সমসমান পদগুলির অর্থ প্রধানীভূত না হয়ে অন্য অর্থের প্রাধান্য দেখা যায় তাকে বলে বহুব্রীহি সমাস। ঠিক আছে? না কিরকম? কি বলছে? ধরো একটা উদাহরণ দিচ্ছি। পীতম অম্বরম যস্য। পীত মানে কি? পীত মানে কি? হলুদ। পীত মানে হলুদ না, পীত মানে পীত মানে হলুদ। কি হবে? পীত মানে সম্ভবত সে কালো। নীল। পীতাম্বর। নীল 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 কৃষ্ণকে বলে। না না, নীল না? স্যার পীত মানে তো হলুদই। ও হলুদ, আচ্ছা দেখছি। কিন্তু পীতাম্বর তো শ্রীকৃষ্ণকে বলে, তো সেক্ষেত্রে নীল হতে পারে। হ্যাঁ, নীল যার হলুদ কি হলুদ বস্ত্র হলুদ? পরিধান করে, ওই কারণে ও পীতাম্বর হ্যাঁ, বলা হয়। তাহলে হলুদ ঠিকই বলেছিলাম। হলুদ, হ্যাঁ হলুদ হলুদ, ঠিক আছে। তাহলে দেখো, এখন প্রসঙ্গ হচ্ছে যে এই যে
পিত মানে কি পেলাম? পিত মানে পেলাম হলুদ, ঠিক আছে। আর এখানে অম্বর মানে কি? বস্ত্র মনে হয়। বস্ত্র। তাহলে পিত মানে হলুদ, অম্বর মানে বস্ত্র। দেখো তাহলে সমস্যমান পদে আমরা কি পেলাম? দুটো সমস্যমান পদের অর্থ একটা হচ্ছে হলুদ আর একটা বস্ত্র। কিন্তু যখন আমি সমাসবদ্ধ পাচ্ছি পীতাম্বর, পীতাম্বর, তখন এর অর্থ কি হচ্ছে? কৃষ্ণ, তাই না? পীত এটা হচ্ছে হলুদ, অম্বর এটা হচ্ছে বস্ত্র। সমস্যমান পদের অর্থ সম্পূর্ণ আলাদা আর সমাসবদ্ধ পদের অর্থ সম্পূর্ণ আলাদা। তাই দেখো যে সমাসে সমস্যমান পদগুলির অর্থ প্রধানীভূত না হয়ে, যে সমাসে সমস্যমান পদগুলির অর্থ প্রধানীভূত না হয়ে অন্য অর্থের প্রাধান্য দেখা যায়, অন্য অর্থের প্রাধান্য দেখা যায় তাকে বলে বহুব্রীহি সমাস। অন্য অর্থের প্রাধান্য দেখা যায় তাকে বলে কি? বহুব্রীহি সমাস। বোঝা গেল কি বললাম? কি বললাম বোঝা গেল? উদাহরণটা মিলেছে, হ্যাঁ কি না? হ্যাঁ। কিছু জিজ্ঞাসা? তাহলে কি বললাম? তাহলে এই হচ্ছে মানে এই হচ্ছে প্রসঙ্গ, যে যেখানে আগে একটা বললাম যে দেখো যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলো কিরকম হয়? বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলো কিরকম হয়? প্রত্যেকটাই প্রথম প্রথমা বিভক্তি যুক্ত হয়, তাই তো? এটা হচ্ছে প্রায়, কিন্তু কোথাও কোথাও ব্যতিক্রমও আছে, মানে এর ব্যতিক্রমও দেখা যায়। ধরো আরো বললাম উদাহরণ 2 যদি বলি, যে এরকম হয় না যে মহাবল বা মহা পরাক্রম, মহাপরাক্রমম ক্লিবলিঙ্গ শব্দ। মহাপরাক্রমম কি হবে? মহৎ পরাক্রমম যস্য স। এটা পুংলিঙ্গই হবে, কারণ এটা বিশেষণ তো। মহাপরাক্রম মানে কোনো ব্যক্তি হচ্ছে মহাপরাক্রম, মানে মহাপরাক্রম, ঠিক আছে? কোনো ব্যক্তি বা মহাপরাক্রমী, বা এরকম বলে যে মহাবল, মহাবল, ঠিক আছে? তাহলে কি হবে না, মহাবল হচ্ছে মহৎ বলম যস্য, মহাবল, যার অনেক ক্ষমতা, মহাবল। এইরকম আমরা প্রসিদ্ধ উদাহরণ জানি যে বিনা পানি আছে, বিনা পানি আমরা প্রসিদ্ধ উদাহরণও জানি। কি হবে? বিনা পানো পানি দেখুন। যস্যাহ সা ইতি বিনা পানি। দেখো এটা কি করে হচ্ছে, দেখো যেহেতু পীতাম্বর পুংলিঙ্গ তাই যস্য, মহাবলহ পুংলিঙ্গ তাই যস্য, বিনা পানি এটা স্ত্রীলিঙ্গ তাই যস্যাহা। এগুলো মাথায় রাখতে হবে। পীতাম্বরহ পুংলিঙ্গ তাই যস্য, ঠিক আছে? মহাবলহ পুংলিঙ্গ তাই যস্য, কিন্তু বিনা পানি এটা স্ত্রীলিঙ্গ তাই যস্যাহা। বোঝা গেল? এই রকম আরো আছে অনেক। এখন
বহুব্রীহি সমাসের বিভাগ বা ভেদ। এই বহুব্রীহি সমাসকে দুই ভাগে ভাগ করা যায়। বহুব্রীহি সমাসকে দুই ভাগে ভাগ করা যায়। এক কি হবে? বহুব্রীহি সমাসকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রথমটা হচ্ছে যে সমানাধিকরণ বহুব্রীহি, আর দুই হচ্ছে বেধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি আর দুই হচ্ছে বেধিকরণ বহুব্রীহি। ঠিক আছে, একটা হলো সমানাধিকরণ আর বেধিকরণ। এখন বক্তব্য, অধিকরণ শব্দের মানে আমি বলেছিলাম আগে। অধিকরণ শব্দের অর্থ কি বলেছিলাম মনে আছে? স্থান বোঝায় কোনো জায়গা বিশেষে। এরকম বলেছিলাম। অধিকরণ শব্দের অর্থ কি বলেছিলাম? অধিকরণ মানে কি বলেছিলাম? সুরজিতা, অধিকরণ মানে কি বলেছিলাম? হ্যালো সুজাতা, অধিকরণ মানে কি বলেছিলাম? রনিতা, সৌরভ, কি বলেছিলাম অধিকরণ মানে? অধিকরণ মানে কি বলেছিলাম? স্যার কি বলে বুঝতে পারছি না। অধিকরণ মানে কি বলেছিলাম? বিভক্তি বলেছিলাম। অধিকরণ পদের অর্থ বিভক্তি বলেছিলাম কি কখন একবার? তাহলে সমানাধিকরণ মানে সমান বিভক্তি বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলি সমান বিভক্তি যুক্ত তাকে বলে সমানাধিকরণ বহুব্রীহি। আর এবং আর যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলি অসমান বিভক্তি যুক্ত তাকে বলে বেধিকরণ বহুব্রীহি। বোঝা গেল কি বললাম? যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলো সমান বিভক্তি যুক্ত মানে একই বিভক্তি যুক্ত। তাহলে বলো তো এই তিনটের মধ্যে কোনটা সমান, কোনটা বেধিকরণ, কোনটা সমানাধিকরণ? হ্যালো, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে আমাকে এটা থেকে বলো যে কোনটা বেধিকরণ, কোনটা সমানাধিকরণ। এই তিনটে উদাহরণ থেকে বলো। রনিতা, প্রথমেরটা সমানাধিকরণ, পিতম অঙ্গরং যস্য মহৎ বলং, এটা ব্যাধিকরণ। কেন বেধিকরণ?
মহৎ আর বলং, বলংটা ইয়েতে আছে। বলমটা যদি ফলম শব্দের মতো হয় তখন? বলমটা যদি ফলম শব্দের মতো হয় তখন কি হবে? সমানাধিকরণ। তাহলে মহাবলটাও সমানাধিকরণ। আরেকটা যে আছে বিনা পানিটা কি হবে? এটা ব্যাধিকরণ হবে। কেন ব্যধিকরণ? এখানে সমস্যমান পদ কি কি এবং সমান। তার বিভক্তি কি কি আছে বলো? বিনা পানও যস্যাহা, এখানে সমস্যমান পদ কি কি এবং বিভক্তিগুলো কি কি আছে? বিনা এবং পানও, বিনা এবং পানও সমসমান পদ। হুম, এদের বিভক্তিগুলো কি কি আছে? বিনা মানে দ্বিতীয় বিভক্তি, পানওটা, কোনটা দ্বিতীয় বিভক্তি? পানওটা, পানও। পানও দ্বিতীয় বিনা বিভক্তি? প্রথমা প্রথমা আর বিভক্তি তো। বিনা দ্বিবচন। প্রথমার পানও হচ্ছে সপ্তমী পানও দ্বিতীয়। তো কি আছে বললে? প্রথম বিভক্তি আর দ্বিবচন আর কি, প্রথম বিভক্তি। এটার এটা বাংলাতে করো তো, এটা মানে কি? বাংলাতে করো। স্যার বিনা পানওটা পানিতে। সপ্তমী। পানওটা সপ্তমী। সপ্তমী। বিনা পানিতে। পানিতে যার, এরকম অর্থ হয় না? হুম, বিনা হুম, পানিতে পানিতে। যার, ও তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানিতে বললে সপ্তমী। তাহলে কি হবে? সপ্তমী হবে না? হ্যাঁ। তাহলে এটা কিসের মধ্যে যাচ্ছে? এটা বেধিকরণ না সমানাধিকরণ? এটা ব্যাধিকরণ। বেধিকরণ। বোঝা গেল ব্যাপারটা? একটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি, একটা হচ্ছে বেধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ এবং বেধিকরণ এইভাবে নির্ণয় হয়। অধিকরণ পদের অর্থ কি পেলাম তাহলে আমরা এখানে? অধিকরণ পদের অর্থ বিভক্তি। হুম, এখন এই দুই প্রকার বহুব্রীহি আবার দুভাগে বিভক্ত। মানে এই দুই প্রকার বহুব্রীহি পুনরায় দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে তদ্গুণ সংবিজ্ঞান বহুব্রীহি, দুই হলো অতদ্গুণ সংবিজ্ঞান বহুব্রীহি। এই বহুব্রীহি সমাস আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তদ্গুণ সংবিজ্ঞান বহুব্রীহি আর একটা অতদ্গুণ সংবিজ্ঞান বহুব্রীহি। তার মানে কি? এগুলো কিরকম? তদ্গুণ সংবিজ্ঞান সমানাধিকরণ বহুব্রীহি, অতদ্গুণ সংবিজ্ঞান সমানাধিকরণ বহুব্রীহি। এটা গেল সমানাধিকরণের ক্ষেত্রে। আবার দুটো ভাগ হচ্ছে একই রকম ভাবে এটা হচ্ছে বেধিকরণ। এটা হলো শুধু বেধিকরণ হয়ে যাবে। তাহলে তদ্গুণ সংবিজ্ঞান বেধিকরণ বহুব্রীহি, অতদ্গুণ সংবিজ্ঞান বেধিকরণ বহুব্রীহি। কি বললাম বোঝা গেল? এখন এই যে তদ্গুণ আর অতদ্গুণ, এইগুলো কিভাবে নির্ণয় হয়? তদ্গুণ আর অতদ্গুণ।
তদ্গুণ এবং অতদ্গুণ এইগুলো কিভাবে নির্ণয় হয়? একটা হচ্ছে যে যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলি ক্রিয়ার সঙ্গে অন্বিত হয় তাকে বলে তদ্গুণ সংবিজ্ঞান বহুব্রীহি। আর যে বহু সমাসে সমস্যমান পদগুলি ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় না তাকে বলে অতদ্গুণ সংবিজ্ঞান বহুব্রীহি। তাহলে কি বললাম, যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলি ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় সেটা তদ্গুণ সংবিজ্ঞান বহুব্রীহি। না কিরকম, উদাহরণ কি হবে, মানে এর উদাহরণগুলো লিমিটেড, বেশি উদাহরণ নেই। একটা উদাহরণ আছে কিরকম, যে ধরো লম্বম কর্ণম আনয়, ঠিক আছে? কিরকম দেখো, বা এটা অ্যাকচুয়ালি হবে লম্বকর্ণম আনয়। লম্বকর্ণ মানে কি, লম্বা কান আছে যার, এর ভাঙলে কি হবে, লম্বম কর্ণম যস্য, বা লম্বঃ কর্ণঃ যস্য স লম্বকর্ণঃ তম আনয় ইজ ইকুয়াল টু লম্বকর্ণম আনয়। দেখো এই যে আনয়ন যে ক্রিয়া, মানে যে আনয়ন ক্রিয়া, এই আনয়ন ক্রিয়ার সঙ্গে লম্বা কান আছে যার বা লম্বা কান যার, এর সঙ্গে অন্বয় হবে। লম্বকর্ণ এটা বোঝাচ্ছে কাকে, লম্বকর্ণ পদের দ্বারা বোঝাচ্ছে কাকে বলো, একটা বালককে বোঝাবে। লম্বকর্ণ বলতে একটা বালককে বোঝাবে না? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। লম্বকর্ণ বলতে কাকে বোঝাবে, একটা বালককে বোঝাবে, মানে লম্বা কান বিশিষ্ট এমন কাউকে বোঝাবে। লম্বা কান বিশিষ্ট এমন একটা বালককে বোঝাবে। তাহলে লম্বা কান বিশিষ্ট হাতিকে বলে না হ্যাঁ লম্বকর্ণ, কি, হাতিকে বলে না লম্বকর্ণ। হ্যাঁ সেটা তো বলে,
হুম। লম্বকর্ণ দেখো শব্দ দু রকমের হয়, ঠিক আছে? এইগুলো মানে শাস্ত্র, একটা বিশেষ্য রূপে একটা বিশেষণ রূপে বলছেন তো? না না ওটা নয়, মানে শাস্ত্রকে তুমি যত ঘাঁটবে তত রস বেরোবে। শব্দ মানে অ্যাকচুয়ালি পদ বলে, পদ, নৈয়ায়িকদের মতে পদ, পদ হচ্ছে 4 প্রকারের। কিরকম 4 প্রকার? একটা হচ্ছে রূঢ়, রূঢ় পদ, রূঢ় বা রূঢ়ি বলে, রূঢ়ি, রূঢ়ি মানে প্রসিদ্ধ। আর একটা যৌগিক পদ, যৌগিক পদ মানে মানে যে পদের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সহযোগে পাওয়া যায় বা বিগ্রহ টিগ্রহ করে পাওয়া যায়, বিগ্রহ করে পাওয়া যায় বা প্রকৃতি প্রত্যয়ের সহযোগে পাওয়া যায়, সেগুলো যৌগিক পদ। আর রূঢ়ি পদ যে পদের অর্থ প্রসিদ্ধ, যে পদের অর্থ প্রসিদ্ধ সেটা হচ্ছে রূঢ়ি পদ। আবার কিছু কিছু পদ আছে যে পদের অর্থ যৌগিক থেকে মানে বিগ্রহ করেও পাওয়া যায়, আবার প্রসিদ্ধও হয়, তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ তার মানে কি কি পেলাম? একটা হচ্ছে রূঢ় শব্দ, যৌগিক শব্দ আর যোগরূঢ় শব্দ। মূল মূল যে বক্তব্য সেটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় বা বিগ্রহ করে যদি অর্থ পাওয়া যায় সেটা হয় যৌগিক শব্দ, আর যদি অর্থ যদি প্রসিদ্ধ হয় তাহলে সেটা রূঢ় শব্দ। আবার এমন শব্দ আছে যার অর্থ প্রকৃতি প্রত্যয় অথবা বিগ্রহ করেও পাওয়া যায়, আবার প্রসিদ্ধও আছে। যেমন পঙ্কজ, এটার প্রসিদ্ধ অর্থ কি হয়? পঙ্কজ, পঙ্কজ মানে কি? পাকে জন্মায় যে পদ্ম। তাকে জন্মায় যে পদ্ম ফুল। হুম, ওটা তো বিগ্রহ করে পেলাম। পঙ্কজ এর প্রসিদ্ধ অর্থ হচ্ছে পদ্ম, পদ্ম। পদ্ম। মানে এটা হচ্ছে এই দিক থেকে বিচার করলে রূঢ়, মানে পঙ্কজ রূঢ়ি শব্দ। যদি পদ্মরূপ অর্থ ধরি, পঙ্কজম পঙ্কে জায়তে যৎ তৎ, তাহলে কি পদ্মকে বোঝাবে? না, তাহলে কি কেবলমাত্র মানে এটা যৌগিক বোঝাচ্ছে নাকি? হ্যাঁ বলো। তাহলে এটা যৌগিক বোঝাচ্ছে এই অর্থটাকে। এটা নেক্সটটা। যৌগিক বোঝাচ্ছে, তার মানে কি পদ্মও পাকে জন্মায়, তার সঙ্গে কীট পতঙ্গও জন্মায়। তাহলে যৌগিক অর্থ ধরলে পঙ্কজ বলতে সব কিছুকেই বোঝায় যা যা পাকে জন্মায়। দেখো বোঝা গেল কি বললাম? পঙ্কে জায়তে যত্তৎ, পদ্মও পাকে জন্মায়, তার সঙ্গে কীট পতঙ্গও পাকে জন্মায়। তাহলে যৌগিক অর্থ ধরলে পঙ্কজ সবকিছুকেই বোঝাবে, পঙ্কজ শব্দ সবকিছুকেই বোঝাবে। ক্লিয়ার যা বললাম? হুম, ক্লিয়ার। এইরকম মানে অনেক স্থলে তুমি ব্যুৎপত্তি মানে তুমি এইটাকে বলা হয় ব্যুৎপত্তিলভ্য অর্থ। এই মানে এটাকে বলা হয় ব্যাকরণের ভাষায় বলা হয় ব্যুৎপত্তিলভ্য অর্থ, ব্যুৎপত্তিলভ্য অর্থ, প্রসিদ্ধ অর্থ আর ব্যুৎপত্তিলভ্য অর্থ, এটাকে বলা হয়। এখন বক্তব্য আর একটা উদাহরণ দিচ্ছে, গো শব্দ, গো, ঠিক আছে, গো শব্দ।
এই গো শব্দের নিষ্পত্তি কি করে হয়? গো শব্দের নিষ্পত্তি গম ধাতু আর তার সঙ্গে একটা প্রত্যয় আছে ডো প্রত্যয়, ডো না ড, সূত্র হচ্ছে গমের ড। এই ড প্রত্যয়ের অর্থ কর্তা। তাহলে ভেবে দেখো, গম ধাতুর অর্থ কি? গমন। আর ড প্রত্যয়ের অর্থ কর্তা, দুটো যোগ করলে কি হয়? গমন ও কর্তা। তাহলে ভেবে দেখো, গম প্লাস ড ইজ ইকুয়াল টু গো, মানে গরু। আর গমের অর্থ গমন, ড এর অর্থ কর্তা, ইজ ইকুয়াল টু গমন ও কর্তা। তার মানে যে যে গমন করে সে সে গরু। কি বললাম বোঝা গেল? হ্যালো, কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আমাদেরকেও তো গরু বলবেন। হ্যাঁ, আবার ভেবে দেখো, গরু যদি শুয়ে থাকে সে কিন্তু গরু নয়। মানে গরু যতক্ষণ হাঁটাচলা করবে ততক্ষণই গরু। গরু যদি শুয়ে পড়ে ও কিন্তু আর গরু হবে না। মানে গমনকর্তা ইজ ইকুয়াল টু গরু, শয়নকর্তা ইজ ইকুয়াল টু গরু নয় কিন্তু। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? অতএব তুমি সব জায়গায় যদি এরকম ব্যুৎপত্তিলভ্য অর্থ গ্রহণ করতে যাও তাহলে মহা বিপদ হয়ে যাবে। তাহলে এইরকম সমস্যার সম্মুখীন হতে হবে, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেরকম নিতে হবে। এরকম সাহিত্য দর্পণে আলোচনা আছে, এগুলো লক্ষণ আর আলোচনা প্রসঙ্গে সাহিত্য দর্পণে ভালো আলোচনা আছে ওখানে। হ্যাঁ যাই হোক, স্যার, বুঝতে পারলাম। যেটা বলছিলাম এটা কোথা। হ্যাঁ বলো, কি বলছো? এটা শুনে সুকুমার রায় আবোল তাবোলের একটা ছড়া মনে পড়ে গেল। হুম, যাই হোক, তাহলে যে লম্বকর্ণম আনয়, এখান থেকে গিয়েছিলাম। তাহলে লম্বকর্ণ মানে কি? লম্বা কান যার, লম্বা কান যার, এরকম। হুম, এখন ভেবে দেখো, এখানে দুটো পার্থক্য আছে। একটা, আচ্ছা বলছি, পার্থক্যটা বলছি। তদ্গুণ সংবিজ্ঞানে বহুব্রী, অতদ্গুণ কোথায় গেল? যতদ্গুণ। এটাকে, এর উদাহরণ হচ্ছে এরকম, ঠিক আছে না? উদাহরণ হচ্ছে দৃষ্ট সমুদ্রম আনয়, দৃষ্ট সমুদ্রম আনয়। মানে দৃষ্ট সমুদ্রম মানে কি না? দৃষ্ট সমুদ্রম বালকম আনয়। বালকমটা ব্যাকেটে আছে, এখানেও বালকম হবে। লম্বকর্ণম, হুম, বালকম আনয়, লম্বকর্ণম বালকম আনয়, দৃষ্ট সমুদ্রম বালকম আনয়। দুটোর মধ্যে পার্থক্য আছে কিছু। এই দৃষ্ট সমুদ্রের বিগ্রহ কি হবে? দৃষ্ট সমুদ্র যেন তম বালকম আনয়। মানে সমুদ্র যেন দৃষ্ট, সমুদ্র যে দেখেছে
তাকে নিয়ে এসো, সমুদ্র যে দেখেছে তাকে নিয়ে এসো। দেখো সেই রকম বালককে নিয়ে এসো। এই যে আনয়ন ক্রিয়াটা মানে বালকের ক্ষেত্রে পসিবল, হ্যাঁ কিনা? মানে বালকটাকে আনয়ন করা যাবে, হ্যাঁ কিনা? হ্যাঁ যাবে। যাবে, বালককে আনয়ন করা যাবে। এখানেও আনয়ন বলা আছে, এখানেও বালককে আনয়ন করা যাবে, হ্যাঁ কিনা? হ্যাঁ যাবে। মানে এতদূর পর্যন্ত সমান। ঠিক আছে, আনায় এই ক্রিয়াটার সঙ্গে বালক এর অন্বয় হবে। ভেবে দেখো, আনায় এই ক্রিয়ার সঙ্গে কর্ণ এর অন্বয় হবে, হ্যাঁ কিনা? হ্যাঁ হবে। মানে কানটাকে আনা সম্ভব, মানে কানটাকে ধরে নিয়ে আসা সম্ভব, মানে কর্ণের আনায়ন ক্রিয়া সম্ভব, কর্ণের আনায়ন ক্রিয়া সম্ভব। কি বললাম বোঝা গেল? কিন্তু হ্যাঁ স্যার। এখানে এই যে সমুদ্রকে আনয়ন করা সম্ভব? না। সমুদ্রকে আনয়ন করা সম্ভব নয়। যে বহুব্রীহি সমাসে সমসমান পদগুলি ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় না, বা এখানটা অন্বিত, মানে সম্বন্ধযুক্ত হতে পারে না। দেখো কি বললাম, আনয় এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা সমুদ্র, মানে সমুদ্রটাকে আনয়ন করা সম্ভব নয়, কারণ দৃষ্ট সমুদ্র এই যে সমাসবদ্ধ পদটা, দৃষ্ট সমুদ্র এই যে সমাসবদ্ধ পদটা, এর সমস্যমান পদ কোনগুলো? এর সমস্যমান পদ কোনগুলো? দৃষ্ট আর সমুদ্র, দৃষ্ট সমুদ্র। দৃষ্ট সমুদ্র এই দুটো। তাহলে সমস্যমান পদগুলোর মধ্যে, মানে সমস্যমান পদগুলো যদি ক্রিয়ার সঙ্গে অন্বিত হয়, সমস্যমান পদগুলো যদি ক্রিয়ার সঙ্গে অন্বিত হয়, তখন সেটা হবে তদ্গুণ সংবিজ্ঞান বহুব্রীহি। আর যদি ক্রিয়ার সঙ্গে অন্বিত না হয়, তখন হবে অতদ্গুণ সংবিজ্ঞান বহুব্রীহি। কি বললাম বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি পড়লাম আজকে? বহুব্রীহি সমাসের যে অধিকার সূত্র, শেষ বহুব্রীহি, যে বিভক্তির উল্লেখ করে সমাস বিধান করা হয়েছে, সেইগুলো বাদ দিয়ে যে বিভক্তির উল্লেখ পূর্বক সমাস বিধান করা হয়নি বিশেষভাবে, সেই রকম সেই যে প্রথম বিভক্তি, সেই প্রথম বিভক্তি উল্লেখ করে বা প্রথম বিভক্তি বিশিষ্ট যে সমাস, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এবং এই বহুব্রীহি সমাস বিধায়ক সূত্র কি? অনেকম অন্য পদার্থে। অনেকম অন্য পদার্থে এর মানে কি বলেছিলাম না, এই যে অনেকম, সমসমান পদের সাথে সমাসবদ্ধ পদের অর্থ আলাদা হবে, তাই বললেন না? মানে অনেকম, মানে যদি আমি সূত্রটার যে পদগুলো আছে, সূত্রের যে পদ আছে, অনেকম অন্য পদার্থে দুটো পদ আছে, এই দুটো পদের অর্থকে আমি স্পেসিফিক আমি জানতে চাইছি। অনেকম মানে কি? অনেকম মানে হচ্ছে অনেকগুলি সুবন্ত পদ বা একাধিক সুবন্ত পদ। একাধিক সুবন্ত পদ। অন্য পদার্থে মানে অন্য পদের অর্থে। অন্য পদের অর্থে মানে
মানে সমস্যমান পদগুলির যে অর্থ তার থেকে ভিন্ন অর্থে, সমস্যমান পদগুলির যে অর্থ, দেখো এই যে দৃষ্ট সমুদ্র, দৃষ্ট মানে কি? দৃষ্ট মানে দেখেছে, অতীতকালীন ক্রিয়া দৃষ্ট, আর সমুদ্র মানে জলাশয়, তাহলে দৃষ্ট আর সমুদ্র, ধাতুর সঙ্গে তো অপ্রত্যয় করে দৃষ্ট। হ্যাঁ দৃশ তার সঙ্গে তো অপ্রত্যয় করে দৃষ্ট হয়, তাহলে দৃষ্ট অতীতকালীন ক্রিয়া, সমুদ্র বিশাল জলাশয়, এই দুটো সমস্যমান পদ। কিন্তু যখন দৃষ্ট সমুদ্রম বলা হচ্ছে তখন বোঝাচ্ছে কাকে? এই দুটো পদের থেকে ভিন্ন বালককে বোঝাচ্ছে, এই দুটো পদের থেকে ভিন্ন বালককে বোঝাচ্ছে। কি বললাম, বোঝা গেল? মানে এই দৃষ্ট সমুদ্র মানে দৃষ্টকেও বোঝায় না, সমুদ্রকেও বোঝায় না, মানে সমুদ্রকে দেখেছে এমন বালককে বোঝাচ্ছে। দেখো লম্বকর্ণ, লম্বকর্ণ বললে লম্বাকেও বোঝায় না, স্পেশাল করে কানকেও বোঝায় না। কাকে বোঝায়? লম্বা কর্ণ বিশিষ্ট বালককে বোঝায়। তাই বলা হচ্ছে অন্য পদার্থে, অন্য পদার্থে মানে যে, অন্য পদার্থে মানে যে সমস্যমান যে পদ, সেই পদগুলির থেকে ভিন্ন যে সমস্যমান যে পদ, সেই পদগুলির যে অর্থ, সেই অর্থের থেকে যে ভিন্ন অর্থ, সেই অর্থে, সেই অর্থে যদি সমাসবদ্ধ হয়। সমস্যমান যে পদ, সেই পদগুলির যে অর্থ, সেই পদগুলির অর্থ থেকে ভিন্ন অর্থে যদি সমাস বিহিত হয়, বিধান হয়, সেখানে হবে বহুব্রীহি সমাস। দেখো ক্লিয়ার হলো কি? বোঝা গেল কি? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই যে বহুব্রীহি যে পদটা, এটাও বহুব্রীহি সমাস বিশিষ্ট। যদি বলা হয় যে বহুব্রীহি জনঃ, বহুব্রীহি এর মানে কি? মানে অনেক ধান আছে বহবহ যাদের। ব্রীহয়ঃ যস্য স, বহুব্রীহি। বহবহ ব্রীহয়ঃ যস্য স বহুব্রীহি, মানে যস্য যার, বহবহ ব্রীহয়ঃ যার অনেক ধান, সে হলো বহুব্রীহি। দেখো বোঝা গেল কি? যা বলা হলো এতদূর বোঝা গেল? হ্যাঁ স্যার।